হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। এপিসোড 2 দেখা হয়ে গেছে, এপিসোড 3 অপেক্ষা করতে হবে না, চলে এসেছে এপিসোড 3। এপিসোড 3 চলে এসেছে। এপিসোড 3তে তোমরা আগের যে এপিসোড থেকে জানলে যে মুভিং চার্জ ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড, আজকে জানতে পারবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ল টু ফাইন্ড ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ আ নিউ ল টু ফাইন্ড ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমরা প্রিভিয়াস এপিসোডে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেয়েছি উইথ রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। এবার এই ক্লাসে আমরা নতুন বিজ্ঞানীর নতুন ল শিখব এবং সেই ল থেকে একটা নতুন ডিরেকশন ফাইন্ডিং ল বের করবে ফিজিক্স গ্রো, ইয়োর ফেভারিট চ্যানেল, ইয়োর বেস্ট চ্যানেল ফিজিক্স গ্রো। সেই জন্য আজকের এপিসোডে তোমরা অবশ্যই পুরো লেকচারটা দেখে একটা নতুন ধরনের ডিরেকশন ফাইন্ডিং তথ্য পাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। আজকে আমরা কি শিখবো তাহলে? আজকে আমরা শিখবো বায়ো-সাভার্ট ল। দিস ইজ আওয়ার আজকে মেইন টপিক। বায়ো-সাভার্ট ল শিখবো। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন নয়, কিন্তু এই লটাকে ইউজ করা আমরা শিখবো নেক্সট এপিসোডে। আজকের এপিসোডে কি শিখবো? খালি বায়ো-সাভার্ট ল খুব ভালো করে শিখবো এবং তার সাথে শিখবো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বাই ফিজিক্স গ্রো। ওকে, সো আজকে আমাদের এই দুটো টপিকই থাকবে। ছোট্ট ক্লাস হবে, তাড়াতাড়ি দেখে নেবে। পরের ক্লাসে আমরা আরও বড় লেকচার করব। আজকের মতো ক্লাসটা দেখো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। সো তোমরা লেসন প্ল্যান আশা করি টুকে নিয়েছো এবং বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন? কারণ আজকে তোমরা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জানতে পারবে। কেমন করে জানতে পারবে? তোমরা প্রিভিয়াস লেকচার এবং তার প্রিভিয়াস লেকচার এপিসোডগুলো আশা করি দেখে ফেলেছো। সেই এপিসোডগুলো যদি না দেখা থাকে অবশ্যই আগে দেখে নাও, এবং এপিসোডগুলো দেখে জানার পর তোমরা যে সাসপেন্সে ছিলে যে এবার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো তার ভ্যালু কত হবে। বিজ্ঞানীর মহল থেকে বিজ্ঞানীরা এলো, প্রথম যে বিজ্ঞানী এলো এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলতে, তার নাম বায়ো-সাভার্ট খুব ইন্টারেস্টিংভাবে এই কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করার একটা ফর্মুলেশন করলেন, একটা ফর্মুলা দিলেন। সেই ফর্মুলাটা তোমাদের আজকে আমি শেখাবো এবং সেই ফর্মুলা থেকে কি করে বিভিন্ন রকমের শেপের যে ওয়্যারস হয়, ওয়্যার তো সবসময় একই রকম শেপের নাও হতে পারে, স্কোয়ার ওয়্যার হতে পারে, রাউন্ড ওয়্যার হতে পারে, তারপরে কি বলবো টেরাবেকা ওয়্যার হতে পারে, বিভিন্ন শেপের ওয়্যার হতে পারে, হাফ স্কোয়ার ওয়্যার হতে পারে, হাফ রাউন্ড ওয়্যার হতে পারে। বিভিন্ন রকমের যে কারেন্ট ক্যারিং ওয়্যারগুলো হয় তাদের জন্য ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়াস পয়েন্টে কেমন হবে এবং তার ডিরেকশনই বা কেমন হবে, সব কিছু এবার আমরা বায়ো-সাভার্ট ল দিয়ে শিখব। সো তার আগে আমাদের অবশ্যই বায়ো-সাভার্ট লটা শিখতে হবে। ওকে, তারপরে আমরা আবার দেখব এই যে বিভিন্ন ওয়্যারের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড জানতে পারলাম যে কারেন্ট ক্যারিং ওয়্যার যেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তেমন সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও তো হবে। সেই ভ্যালু যেমন বায়ো-সাভার্ট দিল বিজ্ঞানী মহল থেকে, কিন্তু তখনও আরও বিজ্ঞানীরা এসে আরও স্টাইলে ম্যাগনেটিক ফিল্ড বের করার স্টাইল বলবে, কি করে আরও অন্যান্য স্টাইলে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করা যায় ফর ভ্যারিয়াস ওয়্যারস। ঠিক আছে, তো সেটা আসবে। আগে আমরা বায়ো-সাভার্টটা শিখে নিই, বেসিকটা শিখে নিই। সব থেকে বেসিক বায়ো-সাভার্টই তোমাকে লটা দিয়েছিল বলে এর আগের দিনও বলেছি, আজকেও বলছি, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করা হয়। ওকে, সো আজকে আমরা শিখবো যেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বায়ো-সাভার্ট ল। খুব ইন্টারেস্টিং ল। বায়ো-সাভার্ট লটা যে বায়ো-সাভার্ট দিয়েছিল সেটা প্রথমত এলিমেন্টারি কারেন্টের জন্য দিয়েছিল। এলিমেন্টারি কারেন্ট বলতে কি বুঝি?
এলিমেন্টারি কারেন্ট মানে হলো স্মল লেন্থে কারেন্ট, মানে গোটা তারের জন্য নয়, ইটস অ্যাপ্লিকেবল ফর স্মল লেন্থ। দ্যাটস মিন সাপোজ ইটস আ ওয়্যার ক্যারিং কারেন্ট আই, মানে একটি তার যার মধ্যে আই কারেন্ট যাচ্ছে। তো অবভিয়াসলি এই তারের জন্য এর সারাউন্ডিংসে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট যে হয়ে গেল, তো ভ্যারিয়াস পয়েন্টে কী হবে সেটা তোমাদের বুঝতে হবে। প্রথমত এই ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রিয়েট হয় তার ডাইরেকশন কী হবে সেটা বোঝার জন্য আমরা ইউজ করেছি রাইট হ্যান্ড থাম্ব রুল। সেটা কি, মনে করো কারেন্টটা তো ওপরে যাচ্ছে, যে কোনো পয়েন্ট হিসেবে ধরতে গেলে স্পর্শক হিসেবে ভাববে যে কারেন্টটা ওপরে যাচ্ছে, তো এবার যদি ধরো তাহলে এর রাইট সাইডে দেখবে কারেন্টটা ইনওয়ার্ড হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড হচ্ছে, আর এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, দিস আ ম্যাগনেটিক ফিল্ড। এবার এই কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বিভিন্ন পয়েন্টে, ভ্যারিয়াস পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার ক্যালকুলেশনটা কীভাবে করব সেটাই দেবে বায়ো সাভার্ট। মন দিয়ে শুনবে, ভালো করে বুঝবে। প্রথমত ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞেস করা হবে, মানে প্রথমে তো আমাকে জানতে হবে যে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো কোথায়। লেট আস কনসিডার আমি ম্যাগনেটিক ফিল্ডটা এইখানে বের করবো, দিস ইজ আওয়ার পয়েন্ট। সো ফার্স্ট অফ অল আমরা প্রিভিয়াস নলেজ থেকে জানি যে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে ইনওয়ার্ড ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল। এরপর আমি আরেকটা রুল দিয়েও শিখবো এখানে, হ্যাঁ, যখন আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন করবো তারপরে এখানে আরও কিছু রুল দিয়ে আমি তোমাদের বোঝাতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যে ইনওয়ার্ড হবে। এমনি বোঝা যাচ্ছে, তাও এটা আরও ইনফরমেটিভ হবে, আরও ভালো হবে। দেখো, সেটা হলো ফার্স্ট অফ অল আমাকে এখানে বের করতে হবে। নাম্বার টু, বায়ো সাভার্ট জানতে চাই, বায়ো সাভার্ট সবসময় বলে যে তার লটা ও দিয়েছিল এলিমেন্টারি কারেন্টের জন্য। এলিমেন্টারি কারেন্ট মানে জাস্ট অল্প লেন্থের যে ওয়্যার হবে তার জন্য। সো আমি এখানে গোটা লেন্থের ওয়্যারের জন্য তো বের করবো না, কারণ বায়ো সাভার্ট যে ফর্মুলাটা দিয়েছিল সেটা অল্প লেন্থের জন্য। সেই অল্প লেন্থটা সাপোজ আমার যে কোনো একটা জায়গায় কনসিডার করে নিতে হবে। সাপোজ এইটুকু লেন্থ আমি কনসিডার করলাম। এবার সেই অল্প লেন্থ, যেহেতু অল্প লেন্থ, দ্যাটস মিন এটাকে আমাকে কিন্তু ডিএল কনসিডার করতে হবে, এবং এই ডিএল অংশের মধ্যে দিয়ে প্রবাহিত আই কারেন্টের জন্য আমি এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা বের করব সেটাই বায়ো সাভার্ট করেছিল, পুরো ওয়্যারের জন্য নয়। পুরো ওয়্যারের জন্য আমরা করবো বাই ফর্মিং ইন্টিগ্রেশন, সেটা আমরা জানি, এটা ম্যাথামেটিক্যালি টুলস আমাদের হাতে আছে। সো এলিমেন্টারি কারেন্টের জন্য বায়ো সাভার্ট ল দিয়ে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে শিখে যাই, দেন আওয়ার টুলস অফ ইন্টিগ্রেশন ক্যান হেল্প আস টু ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ফর হোল ওয়্যার। তাই না, যে আমরা যদি এই এলিমেন্টারি জায়গাটার টুকুর জন্য যদি আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পেরে যাই, শিখে যাই, দেন আমার গোটা ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করার কোনো ব্যাপার নয়, বিকজ আমাদের কাছে ইন্টিগ্রেশন নামক টুলসটা আছে। ম্যাথামেটিক্স টুলস ভেরি ইম্পর্টেন্ট ইন ফিজিক্স। ঠিক আছে, যারা ভাবছো নিট দেবে বলে 11তে উঠে গিয়ে ম্যাথামেটিক্সকে ফেলে দিয়েছো, শুধু বায়োলজি নিয়েছো এবং স্কোরিং করার জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে নিয়েছো, তাদের ফিজিক্সে কিন্তু খুব সমস্যা হবে। ঠিক আছে, mathematics is very important for physics. Okay, so first of all dl অংশের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, এবার আমাকে বায়ো সাভার্ট বললো, বায়ো সাভার্টকে জানতে লাগবে যে এলিমেন্টারি পোর্শনটা আমি নিলাম, সেই এলিমেন্টারি পোর্শন থেকে যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করব তার ডিস্টেন্স কত। সাপোজ এই এলিমেন্টারি পোর্শন থেকে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টেন্স হলো আর, কত, আর। এই আর ডিস্টেন্সে আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। সো এটা বায়ো সাভার্টে জানতে হবে। ওকে, এর লতে জানতে হবে। নেক্সট জানতে হবে যে ডিএলটা ভেক্টর কোন দিকে, ডিএল ভেক্টরটা কোন দিকে কাজ করবে। সবসময় মনে রাখবে এলিমেন্টারি কারেন্ট বা এলিমেন্টারি যে অংশটা তার ডিরেকশনটা অলওয়েজ কারেন্টের দিকে, মানে ডিএল কোন দিক কাজ করবে, যেদিকে কারেন্ট মুভ করছে। বাট যদি কার্ভ করে কারেন্ট মুভ করে তো ডাইরেকশন তার কার্ভ করে হয় না, ডাইরেকশন সেই সময় সেই পয়েন্টে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর হবে। সো ইন দিস কেস দ্য ডাইরেকশন অফ ডিএল ইজ ট্যানজেন্ট টু দ্যাট পয়েন্ট, এই পয়েন্টের সাথে ট্যানজেন্ট হবে। ওকে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ডিএল। ওকে, নাও also we need, that's Bayo Savarт need the angle between DL and R. Suppose this is alpha. কি বললাম, সো বায়ো সাভার্ট ল এর জন্য যেটা যেটা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্সটা কিন্তু মন দিয়ে বুঝবে, ভুল করবে না। নাম্বার ওয়ান, এলিমেন্টারি পার্ট, যেখানে যে পার্টের জন্য বের করব। নাম্বার টু, সেই এলিমেন্টারি পার্ট থেকে, নট আনাদার থিং,
এলিমেন্টারি পার্ট অফ দ্যাট ওয়্যারের মধ্যে যে এলিমেন্টারি পার্টটা তুমি ধরেছো, সেই এলিমেন্টারি পার্ট থেকে তুমি দেখবে যে পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে দেবে সেই পয়েন্টের ডিস্টেন্সটা কত, দ্যাট ইজ আর। মানে বায়োট স্যাভার্টের ফর্মুলাতে সেটা আর। যদি তুমি কোনো অঙ্ক বা অ্যাপ্লিকেশন করতে যাও তখন আরের জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু, বাট আরটা কি, এখানে যেটা ফর্মুলা বলছি আরটা কি, সেই আরটার মানে আরটা কি সেটা বুঝতে হবে। আরটা কি, তাহলে আরটা হলো এলিমেন্টারি পার্ট আর যেখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে তার মাঝখানের ডিস্টেন্স, ভুলবে না। নেক্সট আলফাটা কি, আলফা হলো অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল। হোয়াট ইজ ডিএল, এলিমেন্টারি পার্টের ডিরেকশন। হোয়াট ইজ আর, এলিমেন্টারি পার্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড যে পয়েন্টে বের করবো তার ডিরেকশন। হোয়াট ইজ আলফা, অ্যাঙ্গেল বিটুইন দেম, নট আনাদার থিং, বিটুইন দেম, দিস অ্যান্ড দিস, দিস ইজ আলফা। এই কটা অংশের ওপর বলছে বায়োট স্যাভার্ট এইখানে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডটা, যেটা ডিবি বলবো, ডিবি কেন বলবো, বিকজ এলিমেন্টারি তারের জন্য এলিমেন্টারি অল্প সামান্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই মানটা ডিপেন্ড করবে ডিবি। কি বলছে, দিস ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। কি বলছে, প্রপোর্শনাল টু আই, মানে যে কারেন্টটা আমি পাঠানো হচ্ছে তারের মধ্য দিয়ে সেই কারেন্টের সাথে প্রপোর্শনাল। অলসো দিস ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, মানে যেটুকু লেন্থের জন্য করছি তার জন্য প্রপোর্শনাল। একসাথে এক কথায় এটাকে বলতে পারো আইডিএল। আইডিএল কেন, কারণ এলিমেন্টারি কারেন্টকে বলবো আইডিএল, সেই কারেন্টের সাথে এটা প্রপোর্শনাল, যত বেশি হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। তার সাথে বলছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন দেম উইথ সাইন, দ্যাট ইজ সাইন আলফা। বলছে ডিবি ইজ ডিপেন্ডস অন অ্যাঙ্গেল বিটুইন দ্যাট আর অ্যান্ড ডিএল উইথ সাইন, সাইন আলফার সাথে এটা প্রপোর্শনাল। আর ইনভার্সলি প্রপোর্শনাল বলছে আর স্কোয়ার, মানে ডিস্টেন্স যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারটা বা ভ্যালুটা তত কমবে। এই কটা জিনিসের উপর কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করবে। সো এখান থেকে যদি কম্বাইন করা যায় দেন উই ক্যান সে ডিবি ইজ ইকুয়াল টু আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। দিস ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। দিস ইজ দ্য বায়োট স্যাভার্ট বেসিক ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমার প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য বায়োট স্যাভার্ট ল। ওকে, হোয়াট ইজ ভেক্টর, ভেক্টর, ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম কি, ভেক্টর ফর্ম দেখে তুমি ইজিলি বুঝতে পারছো যে ডিভি হলো একটা ভেক্টর রাশি, এখানে ডিএল হলো একটা ভেক্টর রাশি, আর হলো একটা ভেক্টর রাশি, ঠিক আছে, স্ট্রেট লাইন তো, স্ট্রেট ডিস্টেন্স বলে সব সময়, তো আর ভেক্টর রাশি, ডিএল ভেক্টর রাশি, ডিবি ভেক্টর রাশি। তো এপাশে দুটো ভেক্টর রাশির ম্যাথামেটিক্যাল কম্বিনেশনে একটা ভেক্টর রাশি তৈরি হচ্ছে, দ্যাটস মিন দেয়ার ইজ এ ক্রস প্রোডাক্ট, দেয়ার ইজ এ ক্রস প্রোডাক্ট। তার আরেকটা মানে মানে জিনিস হলো সেটা সাইন আলফা দেখতে পাচ্ছ, সব বুঝতে পারছো, এটা হলো একটা ক্রস প্রোডাক্ট হবে। সো হোয়াট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু হয়, ডিবি ইজ ইকুয়াল টু হয় আই ডিএল ভেক্টর। এবার ওপরে তো আর নাই, ওপরে শুধু সাইন আলফাই আছে, তো ওপরে যে ভেক্টর একটা আছে তাকে বলতে পারো ওয়ান ভেক্টর, একক ভেক্টর, নাহলে কার সাথে ক্রস প্রোডাক্ট করবে, তাই না? এবার একক ভেক্টরটা কার, যেহেতু এখানে ডিএল এর সাথে সাইন আলফা হলো অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল, সো ডিএল আর এর সাথে তো অ্যাঙ্গেল করছে, তাহলে এখানে যে একক ভেক্টরটা রয়েছে সেটা নাথিং বাট আর ক্যাপ, আর ক্যাপ। যখন এর মান বের করবো তখন কি আর ক্যাপের মান তো 1, ঠিক আছে? তো আর ক্যাপ কাকে বলে, ভেক্টর ভেক্টরের থেকে কি শিখেছো, আর ক্যাপ কাকে বলে? তুমি যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর নিতে পারো, সেটাই তার মানে তার মানে যে কোনো ভেক্টরের দিকে একটা ভেক্টর নিলে যার মান 1, সেটাই তো একক ভেক্টর। তো এখানে আর এর সাথে নিচ্ছ, কিন্তু আর তো ডাইরেক্ট নিতে পারছো না, কারণ এখানে তো আর নেই, 1 আছে, তো একক ভেক্টর নিবে। সেবার এই সেই একক ভেক্টরটা কোনটা নেবে, যেটা আর দিকে কাজ করছে, তো তার ভ্যালু কি হবে, আর ক্যাপ হবে। সো নাথিং বাট আই ডিএল ক্রস আর ক্যাপ হয়ে গেল। তাহলে সাইন আলফার কম্বিনেশন শেষ হয়ে গেল, সাইন আলফাটা আর ক্যাপের মধ্যে ঢুকে গেল, কারণ ডিএল আর ক্যাপকে ভাঙলেই ডিএল ইন্টু 1 ইন্টু সাইন আলফা হয়ে যায়। ওকে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এখানে একটা কে হবে, সরি এখানে একটা কে হবে, বিকজ দেয়ার ইজ এ সমানুপাতি, সমানুপাতি ভাঙলে একটি ধ্রুবক হয় কে। এই কে ধ্রুবকটার মানও খুব ইম্পর্টেন্ট, গিভেন বাই বায়োট স্যাভার্ট, দ্যাট কে ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, যেখানে মিউ নটটাকে বলা হয় পারমিটিভিটি, ফ্রি স্পেস পারমিটিভিটি, বাংলায় বললে বলবো শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, মানে কতটা চৌম্বক ওখানে ভেদ করতে পারে, ঠিক আছে? দিস ইজ কল মিউ নট, এবং সেই মিউ নটের ভ্যালু হয়, মিউ নটের ভ্যালু হয় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। দিস ইজ দ্য ভ্যালু অফ মিউ নট। ওকে, ওকে, এটা হলো, তাহলে এখানে যদি চেঞ্জ করা যায় তাহলে এটা হবে অ্যাকচুয়ালি ডিভি ইজ ইকুয়াল টু
মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখানে ভেক্টর রূপ যদি করি তাহলে এখানে একটা হবে ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু দিস আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার তোমার যদি আর ভেক্টর দিয়েই করতে হয় তুমি করতে পারো। কেমন করে করতে পারো? বিকজ ইউ নো the formula of unit vector r cap is nothing but r vector by mod of r vector, that is r vector by mod of r vector মানে r. So you can use it here, that is b dv is equal to mu naught by 4 pi I dl vector cross r vector divided by r square r. ঠিক আছে, এখানে কিন্তু ডট না, এটা মানে গুণ হচ্ছে। দ্যাটস মিন mu naught by 4 pi I dl vector cross r vector divided by r cube. Okay, this is also the formula of dv. This is vector formula and this is normal formula. ঠিক আছে, এটা এখান থেকে তুমি এটা আনতে পারবে। কি করে আনতে পারবে? জাস্ট ডিবির মডুলাস নিয়ে নাও, তাহলে i dl r sin alpha by r cube, একটা আর একটা কেটে যাবে, তো i dl sin alpha by r cube r square চলে আসবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্কেলার ফর্ম অফ বায়োসাভার্ট ল, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ বায়োসাভার্ট ল। এবং সেই লতে যে ডেটাগুলো পেলে সেই ডেটাগুলো তোমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই ডেটাগুলো কখন কোনটা ইউজ হচ্ছে। ঠিক আছে, ফিউচারে যখন আমি মানে ডেটাগুলো জিজ্ঞেস করবো তখন যদি ঠিকঠাক উত্তর দেওয়া চাই, ঠিক আছে, আমি শুনতে না পেলেও নিজের কাছে নিজে দেখবে যে তুমি ঠিক উত্তর দিচ্ছ কিনা, তাহলে বুঝবে যে তুমি বুঝতে পেরেছো। ওকে, ফটাফট নোটস ডাউন করে নাও এবং নেক্সট যাব। ওকে, চলো এবার আমরা বায়োসাভার্ট লটাকে জাস্ট ফর্মুলাটাকে লিখবো, লিখে এই ফর্মুলাটাকে একটু বিশ্লেষণ করব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে উৎপন্ন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো তার ইউনিট টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, ইউনিটগুলোকে ইম্পর্টেন্ট মনে রাখবে। চলো নেক্সট হলো আমরা এবার বায়োসাভার্ট লটাকে খালি লিখে নিই যে উই নো ডিভি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। সো এবার আমার ডাইরেকশন অফ ডিবি, যেটা মানে রাইট হ্যান্ড থাম্ব রুল আর পাম রুল বলতে পারো, যেটা দিয়ে শিখেছিলাম, সেটা আমরা একটা ইউনিক রুল দিয়ে শিখব, একটা ইউনিক রুল। ঠিক আছে, একটু যদি ভালো মতো এই রুলটা শিখে নাও, এই রুলটাকে বলি যে ফিজিক্স গ্রো লাইকস করে, এই রুলটাকে, এই রুলটা যদি একটু শিখে নাও তাহলে তোমার ফিউচারে, এখন যদিও তোমার থাম্ব রুলটা ইজি ছিল, কোনো টাফ ছিল না, তবে আমি এখন যে রুলটা দেবো সেই রুলটা যদি শিখে নাও তাহলে ইন ফিউচার অনেক জায়গায় তোমার সহজেই তুমি ডিরেকশন খুঁজে পাবে। ঠিক আছে, এরপর ফ্লেমিংয়ের বাঁহাস্ত রুল, ডানহস্ত রুল, অনেক রুল অনেক জায়গায় লাগবে, অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সব রুলগুলোকে যদি একটা রুল দিয়ে শিখে নাও, যেটা আমি এখন তোমাকে শেখাতে চলেছি, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অনেক কিছু অটোমেটিক টাইম ওয়েস্ট না করে সলভ করতে পারবে, অনেক ডিরেকশন ভেবে না একদম ফটাফট সলভ করতে পারবে। সেটা শেখো। সেটা হলো, মনে রাখবে আমাদের এই চ্যাপ্টারে দেখব ম্যাক্সিমাম জিনিসের মানে ডাইরেকশন বের করার আগে তার ম্যাথামেটিক্যাল ফর্ম দেখব এরকম টাইপের। এবং মনে রাখবে যেসব ডাইরেকশন খোঁজার আগে সেই যার ডাইরেকশন খুঁজছো সেই সম্পত্তিটা যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হিসাবে থাকে, তাহলে আমার যে রুলটা এখন বলতে চলেছি সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেই রুলটা কি? সেই রুলটা হলো যে আমি জানি আমাদের কাছে 3টা অ্যাক্সিস হয়। এই রুলটাকে তুমি লিখতে পারো, হেডিংটার নাম রুল অফ পিজি ফিজিক্স গ্রো লিখতে পারো। ঠিক আছে, আমরা জানি 3টা অ্যাক্সিস হয় এবং সেই 3টা অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়। একটা অ্যাক্সিসের নাম এক্স অ্যাক্সিস হয়, একটা ওয়াই অ্যাক্সিস হয়, একটা জেড অ্যাক্সিস হয়। আমি এক্স ওয়াই জেড যে কোনোটাকে দিতে পারি, ম্যাটার করে না, জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফলো করতে হয়, তাহলে হলো, নাহলে ভুল হবে না। কিন্তু আমি তোমাদের বলবো তোমরা আপাতত পার্মানেন্ট এটাকে ফলো করবে। তার মানে তোমার কাছে, আচ্ছা ডিরেকশন বলেছিলাম, ডিরেকশন বলতে কী কী বোঝায় বলো দেখি? ডান দিক, বাম দিক, ওপর, নিচ, ভেতর, বাহির। এবার সেই ডিরেকশনগুলোকে এবার তুমি
এই অ্যাক্সিসে প্লট করে দাও। তাহলে হোয়াট ইজ ইয়োর ডান দিক? ইয়োর ডান দিক মিন এক্স অ্যাক্সিস। হোয়াট ইজ ইয়োর বাম দিক? ইয়োর বাম দিক মিনস negative x axis. What is your upper? Your upper means y axis. What is your down? Your down means negative y axis. What is your inner wall by inner your khata, inner your notebook? It's negative z axis. What is your outer from your notebook? It's z axis. এই ছটা ডিরেকশনকে তুমি এবার x y z দিয়ে মনে রাখো। মনে রাখলে এরপরে মনে রাখবে যে এক্স ওয়াই জেড ক্লাস 11-এ শিখেছ, এরা ইউনিট ভেক্টর ক্যারি করে, যাদেরকে বলে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। সো এই ডিরেকশনগুলোতে যে ভেক্টরগুলো থাকবে, এই ডিরেকশনগুলোতে যে ভেক্টরগুলো থাকবে, সেই ভেক্টরগুলোর সাথে এরাও থাকবেই, ইউনিট ভেক্টর থাকবেই। ওকে, এটা একটা মনে রাখবে। 2 নম্বর মনে রাখবে যে আমরা জানি ক্রস প্রোডাক্টের নিয়ম হলো দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় সেই ডিরেকশনটাই দেয় যে ডিরেকশনটা যে দুটো ভেক্টরকে ক্রস করছি তাদের একটার সাথেও থাকে না, একটার মানে প্লেনেও থাকে না, ওটা সবসময় ওই দুটা ভেক্টরের সাথে লম্বভাবে থাকে। অর্থাৎ যে দুটো ভেক্টরে ক্রস করছি তারা যে প্লেনটা কন্টেইন করবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে। ওকে, এবং সেখান থেকে আমরা ক্লাস 11-এ একটা রুলস পেয়েছিলাম যে আই যে যদি ক্রস করা যায় তাহলে তার অ্যান্সারটা হয় কে ক্যাপ। কেন? কারণ আই থাকে এক্স প্লেনে, মানে এক্স অ্যাক্সিসে, জেড থাকে ওয়াই অ্যাক্সিসে, দুজন মিলে যে প্লেনটা কন্টেইন করে সেটা এক্স ওয়াই প্লেন, তাহলে কে থাকবে কি জেড অ্যাক্সিসে, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সিমিলারলি জে আর যদি কে করতাম তাহলে তার অ্যান্সার আসতো আই। সিমিলারলি কে আর আই যদি করতাম তার অ্যান্সার আসতো জে। এবার উল্টো যদি জে আর আই করতাম তাহলে তার অ্যান্সার আসতো কিন্তু মাইনাস কে, কারণ ভেক্টর রিভার্স রুল ফলো করে, মানে যদি আই জে কে হয় তাহলে জে আই উল্টো হয়ে যাবে, মাইনাস কে হবে, ঠিক আছে। এটা কক্স টু নিয়ম অনুযায়ী হয়, সেটা বলে দিচ্ছি। তারপরে যদি কে ক্রস জে হয় তাহলে সেটা হবে মাইনাস আই, এবং যদি আই ক্রস কে হয় তাহলে হয় সেটা মাইনাস জে। জানা আছে এগুলো, আমি তা মনে করে দিচ্ছি। ওকে, এটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো যে স্ক্রু নিয়ম। যদি স্ক্রু নিয়মটা কি? স্ক্রু নিয়ম বলছে যে দুটো তুমি ক্রস করবে, একটা ডান পাকে স্ক্রুকে যেটা থেকে যেটা ক্রস করছো তার দিকে ঘোরাও, এমন অবস্থায় ওই স্ক্রুর মাথাটা যেদিকে দৌড়াবে সেটাই হবে ক্রস প্রোডাক্টের ডিরেকশন। ফর এক্সাম্পল আই আর জে, দেখো আই কোনটা এটা আর জে কোনটা এটা, আই আর জেতে তুমি যদি ক্রস করো, দেখো আই থেকে জে করো তো দেখবে বেরাবে স্ক্রু বেরাচ্ছে কোন দিকে, মানে জেড অ্যাক্সিস, সেই জন্য অ্যান্সার হচ্ছে কে। এবার সেটাই তুমি জে ক্রস আই করো, জে ক্রস আই মানে কি জে থেকে আই, দেখো স্ক্রু টাইট হচ্ছে, মানে বোর্ডের ভেতরে স্ক্রুটা ঢুকে যাচ্ছে, মানে জেডের উল্টো দিকে যাচ্ছে, দ্যাটস মিন মাইনাস কে। যদি এগুলো মনে না থাকে, যদি এইভাবে মনে না থাকে তাহলে তুমি এইটা ফলো করতে পারো যে আই জে কে এই তিনটাই তোমার কাছে অ্যালফাবেট আছে এই পৃথিবীতে, এর বাইরে ভেক্টর অ্যালফাবেট নাই। সো আইয়ের পর হয় জে, জের পর হয় কে, কের পর হয় আইয়ের পর হয় জের পর হয় কে, কের পর হয় আই। যদি মানে সোজা ফলো করে জিনিসটা, এই সার্কুলেশনটা যদি ফলো করে তাহলে অ্যান্সার হবে পজিটিভ। অবশ্যই এটা তো বুঝে গেছো যে কোনো দুটো ক্রস করলে বাঁচবে তৃতীয়টা, তাহলে আই আর জে ক্রস করলে অ্যান্সার হবে কে, জে কে ক্রস করলে অ্যান্সার হবে আই, কে আই ক্রস করলে অ্যান্সার হবে জে। তো এই রুলটা ফলো করবে। তো যদি বাই চান্স তোমাকে জে আই দিল, তুমি জানো জে এর পর কে হয়, জে এর পর আই হয় না, তো উল্টো হয়ে যাচ্ছে, দ্যাটস মিন অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। মানে এই পাথটা যদি ফলো না করে, পাথটা যদি ঘুরে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। এইটুকু মনে রাখবে। এবং মনে রাখবে পজিটিভ এক্স অ্যাক্সিস কাজ করবে ডান দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস ওপরে, আর পজিটিভ জেড অ্যাক্সিস বাইরে। সো অবভিয়াসলি নেগেটিভগুলো তার অপোজিটে কাজ করবে। এইটুকু মনে রাখলে তোমার ডিরেকশন ফাইন্ড করা ইজি হয়ে যাবে। কেমন ইজি হবে? কিছু এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ফর এক্সাম্পল এবার দেখো, আগে যেটা পাম রুল দিয়ে করছিলাম, এবার সেটা আমরা বায়োসাভার্ট দিয়ে করবো উইথ এসএইচ ল, উইথ রুল অফ পিজি, ফিজিক্স ক্রো ল। এসএইচ সুরজিৎ হালদার আমারই নাম। যাই হোক, দেখো কি লটা, দেখো ভালো করে খেয়াল করো। সাপোজ তোমাকে একটা পরীক্ষায় দিল যে মানে এখন তুমি বলবে যে স্যার কী দরকার, পাম রুল দিয়ে তো হয়ে যেত, কিন্তু না, একটা ল ফলো করবে, জেনারেল ল ফলো করবে, যে লটা দিয়ে তুমি অন্যান্য সব প্রবলেমসগুলো সলভ করতে পারবে। কারণ এই চ্যাপ্টারে প্রচুর ক্রস প্রোডাক্ট পাবে,
প্রচুর প্রচুর ফোর্সে পাবে, ফোর্স দুদিন পর্যন্ত ফোর্স পড়াবো তখন পাবে, তারপর তুমি যখন ফ্যারাডেস ল পড়াবো, ইনডিউসড ইএমএফ পড়াবো তখন পাবে, অনেক জায়গায় পাবে। সেই জন্য একটাই ফর্মুলা ফলো করো, যেটাকে বলবো রুল অফ পিজি, যেটা তুমি খালি ফিজিক্স স্কুল চ্যানেলেই পেতে চলেছো। যদি ভালো লাগে তাহলে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ল ফর ইউ, ঠিক আছে? শর্টকাটে তাড়াতাড়ি করতে পারবে সলভ। দেখো আবার আমি তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ফাইন্ড করা শেখাচ্ছি ফ্রম বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট ল তো হয়ে গেছে, এখান থেকে ডিরেকশন ফাইন্ড করা শেখাচ্ছি। দেখো সাপোজ কারেন্টটা এদিকে যাচ্ছে, ওকে, আমাকে বললো এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করো। ওকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করা মানে কি, তুমি বলতে চাইছো যে যেখানে তুমি ডিএলটা নাও না কেন সেই ডিরেকশনটা এদিকে হবে। তুমি ম্যাগনেটিক ফিল্ড মানে সবসময় এই লটা ফলো করার জন্য আগে তুমি দেখবে যে যেহেতু এক্স আর ওয়াই যে প্লেন কন্টেন্ট করবে, এবার এক্স ওয়াইয়ের সাথে এক্স যদি সাম অ্যাঙ্গেল করে থাকে তারা সেই প্লেনটাই কন্টেন্ট করবে। অর্থাৎ তুমি এক্স ওয়াইকে পারপেন্ডিকুলার ভেবেই লটা ফলো করাতে পারো ফর দ্য ডিরেকশন। ভ্যালুর সময় সাইন 90 ইউজ করতে হয় অথবা সাইন থিটা ইউজ করতে হয় ক্রস প্রোডাক্টের। মনে করো এ ক্রস বি দিল, এ ক্রস বির অ্যান্সার হয় এ বি সাইন থিটা। এবার এ আর বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে অ্যান্সারটা হয় অনলি এ বি। কিন্তু এ ক্রস বির ডাইরেকশন হয় অলওয়েজ এ আর বি অ্যাঙ্গেল করে থাক আর এ আর বি 90 করে থাক, পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। অর্থাৎ এ যদি এক্স প্লেনে মানে এক্স অ্যাক্সিসের মানে বি যদি ওয়াই অ্যাক্সিসে থাকে এবং তার যদি এক্স ওয়াই যে প্লেনটা তাতে সাম অ্যাঙ্গেল করেও থাকে, অ্যান্সারটা কিন্তু জেড অ্যাক্সিস অথবা অপোজিট জেড অ্যাক্সিস হবে। ডিপেন্ড করছে আমি এ ক্রস বি করছি নাকি বি ক্রস এ করছি। ওকে, সো আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হিসাবেই করবো। সেটা হলো যে আমি দেখতে পাচ্ছি কারেন্ট যাচ্ছে ওপর দিকে আর আমাকে বের করতে দিয়েছে এই পয়েন্টে, যেটা এই তার থেকে ডান দিকে। দ্যাট ইজ ইউর প্রবলেম। আর এই ডিস্টেন্সটাকে আর বলে, কি বলে, এই এখান থেকে তার থেকে যে ডিস্টেন্স নিব সেটা আর বলে, আর এটা আইটাকে ডিএল বলে। ডিএল এর ডিরেকশন আর আই ডিরেকশন সেম হয়। এবার তোমার কাছে ফর্মুলা আছে যে ডিবি হবে ডিএল ক্রস আর কিছু দেখার দরকার নাই, কারণ ডিরেকশন কিছু তো পুরো ম্যাথামেটিক্সের মধ্যে যে ভেক্টর পার্ট আছে সেটা ডিবি ইকুয়াল টু ডিএল ক্রস আর। সো ডিবি ইকুয়াল টু ডিএল ক্রস আর। সো ডিবি ডিরেকশন কি ডিএল ক্রস আর এর ডিরেকশন। এবার ডিএল এর জায়গায় তুমি ইউজ করবে আই, আই মানে আই কোন দিকে হচ্ছে, আই ডিএলটা একই দিকে হয়, তাই না? এবার আই এর জায়গায় তুমি ইউজ করবে আপার। আপার মানে তুমি কি বোঝো? আপার মানে তুমি বোঝো জে ক্যাপ। দেখো এটা বুঝো, আপার মানে তুমি কি বোঝো? আপার মানে তুমি বোঝো জে ক্যাপ, নাথিং এলস। আপার মানে তুমি বোঝো জে ক্যাপ। ওকে, নেক্সট আর কোন দিক কাজ করে? ডান দিক। ডান দিক মানে তুমি কি বুঝো? ডান দিক মানে তুমি বুঝো আই ক্যাপ। তাহলে ইউ ক্যান জে ক্রস আই তোমায় করতে হচ্ছে। এবার জে ক্রস আই করে কি হবে? জে আর আই উল্টো দিক মানে মাইনাস কে ক্যাপ। কে ক্যাপ কোন দিকে কাজ করে? বোর্ড থেকে বাইরের দিকে। মাইনাস কে ক্যাপ কোন দিকে কাজ করবে? বোর্ড থেকে ভেতরের দিকে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কি হবে? বোর্ড থেকে ভেতরের দিকে। হয়ে গেল, হয়ে গেল। কত শর্টকাটে দেখো, কত ইজিলি হয়ে গেল। সাপোজ তোমাকে বললো এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? সেম ফর্মুলা, ডিবি ইকুয়াল টু ডিএল ক্রস আই। ডিএল কোন দিকে? আপার। আপার মানে কি? জে ক্যাপ। কোন দিকে? বাম দিকে। আর তার মানে কোন দিক হচ্ছে? বাম দিকে। বাম দিক মানে কি? বাম দিক মানে কি? মাইনাস আই ক্যাপ। প্লাস মাইনাসে মাইনাস। জে আই কি হয়? জে আই উল্টো মাইনাস কে ক্যাপ। মাইনাস মাইনাস কি হয়? প্লাস কে ক্যাপ। কোন দিকে হলো? বোর্ড থেকে বাইরের দিকে। দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম টু ফাইন্ড ডিরেকশন। ব্রেন লাগবেই না, ম্যাথামেটিক্স তোমাকে বের করে দেবে ডিরেকশন। তোমাকে ভাবতে হবে না, কিচ্ছু মাথায় খেলাতে হবে না, জাস্ট ফলো দিস ফর্মুলা। অবশ্যই এটা টাফ মানে এটা টাফার দেন পাম রুল, বাট এই রুলটা অন্যান্য যখন পড়বো মানে কাজগুলো করবো তখন দেখবো ইটস ইজিয়ার দেন ফ্লেমিং ডান হস্ত আর বাম হস্ত রুল। দ্যাটস ওয়াই ফলো দিস। সো এই রুলটাকে একটু ভালো করে ফলো করে নিও, অনেক কাজ হয়ে যাবে। সাপোজ এইদিকে মনে করো কারেন্ট যাচ্ছে, দ্যাট মিন ডিএল এর দিকে। সাপোজ এইখানে বের করতে বললো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কই হবে? ইজি। কি ইজি? আই কোন দিকে, ডিএল কোন দিকে? এক্স এর দিকে। কি হয়? ডিএল ক্রস আই মানে আগে ডিএল তারপরে আর। ডিএল এর ডিরেকশন মানে আই এর ডিরেকশন। আই এর ডিরেকশন মানে আই ক্যাপ, কারণ এটা এক্স অ্যাক্সিসের দিকে। ক্রস কোন দিকে বের করতে দিচ্ছে? আপার। আপার মানে জে ক্যাপ। অ্যান্সার কি? আই জে সোজাসুজি কে। সো বোর্ড থেকে বাইরে। দেখো আসলো বোর্ড থেকে বাইরে, ভাবতেই হচ্ছে না।
নেক্সট যদি এইখানে বের করতে দিত তাহলে কি হতো, এখানে যদি বের করে দিত তাহলে কি হতো বলো, এটাও সেম আই ক্যাপ ক্রস, কারণ আই দিকেই, এবার ডিএল মানে আর কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ মানে আই জে কে মাইনাস মাইনাস কে ভেতর দিকে। তাহলে এই একটা ফর্মুলা দিয়ে তুমি ইজিলি ফাইন্ড করে নিতে পারো যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, ভেতর দিকে না বাইরের দিকে। তার জন্য তোমাকে সাইডে ছোট্ট করে এটা এঁকে নিতে হবে বা মনের মধ্যে রেখে দিতে হবে, ডান বাম মানে এখন তোমাকে আঁকতে হবে বা মনের মধ্যে রাখতে হবে। দুদিন পরে তোমাকে জল ভাত, তোমাকে এটাও করতে হবে না এটাও করতে হবে না, চোখে দেখবে আর অ্যান্সার হয়ে যাবে। যখন অভ্যাস হয়ে যাবে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করা, তারপরে এগুলো কিচ্ছু লাগবে না, তুমি চোখে দেখে বলে দেবে কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড, যতই জটিল সার্কিট হোক না কেন, ঠিক আছে, কোনো চাপ হবে না। সো এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করব। সো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হলো, বাই বায়োসাভার্ট ল ইটস ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। ভ্যালু কত, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। ওকে, এবার আমরা এখান থেকে আর একটা জিনিস একটু শিখব, দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করে দেব এবং নেক্সট এপিসোডের জন্য তোমাদের অপেক্ষা করাবো, যে এপিসোডটা অনেক বড় হবে, কারণ সেই এপিসোডে আমরা বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করে প্রচুর রকমের তারের জন্য অনেক রকমের তার দেখাবো তোমাদের, যাদের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন ফাইন্ড করব। ওকে, সো আজকে আমরা যেটা লাস্ট একটা করব সেটা হলো, এখানে একটা টার্ম হয়, সেটা হলো যে এই মিউ নটটাকে তুমি যদি বাদ দাও, কি বললাম, এই মিউ নটটাকে যদি বাদ দাও তাহলে যে টার্মটা বেঁচে থাকে 1/4 পাই আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, এই পার্টটাকে বলা হয় ডিএইচ অর ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং। কি বলে পার্টটাকে, ম্যাগনেটাইজিং। মানে মিউ নটটা হলো কোনো স্পেসের কি বলবো, ম্যাগনেটিক ফিল্ডটাকে কতটা ভেদ করাবে, তার ভেদ্যতা বা তার পারমিটিভিটি, ওটা বাদ দিয়ে যে পার্টটা বেঁচে থাকে সেই পার্টটা ইউজ হয় ম্যাগনেটাইজ করতে, ঠিক আছে। তাহলে এই টার্মটাকে বলে ম্যাগনেটাইজিং অর কে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এই পার্টটা একটু মনে রাখবে। তাহলে এটার সাথে এটার যে সম্পর্কটা হলো সেটা হলো ডিভি ইজ ইকুয়াল টু নাথিং বাট মিউ নট ইন্টু ডিএইচ। ওকে, এই সম্পর্কটা মনে রাখবে, পরে আমাদের প্রচুর কাজে লাগবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো, যদি এটা একটা মনে রাখবে, যদি কোনো একটা জায়গায় দেখা গেল স্পেসটা ফ্রি স্পেস নয়, ঠিক আছে, সেখানে মনে করো সাম লোহা আছে বা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালস আছে, ইন দ্যাট কেস ডিভি বিকাম মিউ বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। দ্যাট মিনস সেখানে আমরা কি ইউজ করবো, তোমার ফ্রি স্পেস পারমিটিভিটির জায়গায় ওই স্পেসে যে পারমিটিভিটি সেটা ইউজ করব। ওকে, আচ্ছা, এই ডিএইচ, এই ডিএইচ এর একটা ইউনিট হয়, সেই ইউনিটটা মনে রাখবে, সেটা হয় হলো হেনরি পার অ্যাম্পিয়ার, ঠিক ইন্টার সরি অ্যাম্পিয়ার পার মিটার। এই ডিএইচ এর ইউনিট হয় অ্যাম্পিয়ার পার মিটার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা আজকের মতো এখানেই বায়োসাভার্ট লটাকে শেষ করলাম। এই লটা পড়া হয়ে গেলে আমরা ভালো মতো আমরা রুলসটাও জানলাম, মানে রুলস অফ পিজিও জানলাম। আমরা এই এপিসোডে যেটা জানলাম সেটাকে আমরা পরের এপিসোডে অ্যাপ্লাই করব এবং পরের এপিসোডটা একটু বড় হতে চলেছে। এই 3টা এপিসোড দেখে এনজয় করো এবং পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।